হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের যে এমসিকিউ প্র্যাকটিস সিরিজ এবং মক টেস্ট সিরিজ চলছিল তার আজকে সিক্সথ সেশন, ষষ্ঠ যে সেশন আজকের। এই ক্লাসটি এর আগে অলরেডি 5টি ক্লাস বা মক টেস্ট সিরিজ আমরা অলরেডি আপলোড করেছি। আজকে হচ্ছে ষষ্ঠ পর্ব। তো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে দেখে নেব। আবহাওয়া বিকারের প্রক্রিয়া যেখানে সব থেকে ধীর হয়, অর্থাৎ আবহাওয়া বিকার যে জায়গাটা সংঘটিত হওয়ার ক্ষেত্রে ধীর গতিতে কাজ করে, লোহা, মার্বেল, গ্রানাইট নাকি কংক্রিট? সঠিক উত্তরটি হয়ে যাবে সব থেকে ধীর গতিতে কাজ করে অপশন অনুযায়ী গ্রানাইটে। নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? পামির মালভূমি, যেটা উচ্চতম বা পৃথিবীর ছাদ বলা হয়, তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি না আনাতোলিয়া মালভূমি? সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমির নাম হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমির কথা বলেছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে তিব্বত মালভূমি। নেক্সট কোয়েশ্চেন 3। অস্ট্রেলিয়ার উত্তর অংশে ব্যাপক এলাকা জুড়ে গোলাকার আকৃতির গ্রানাইট শিলা গঠিত ভূমিরূপ দেখা যায়, এর স্থানীয় নাম কি? ডেভিলস মার্বেল, গন্ডশিলা, ফেলসেনমার, টরল্যান্ড? সঠিক উত্তর হয়ে যাবে ডেভিলস মার্বেল। নেক্সট কোয়েশ্চেন। প্লিউম গঠন ও সৃষ্টির প্রাথমিক পর্যায় হল প্লেট টেকটনিক, অ্যালোকোজেন পাত, ম্যাগমা স্রোত নাকি তপ্তবিন্দু বা হটস্পট? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্লিউম গঠনে বা সৃষ্টির প্রাথমিক যে পর্যায় সেটা হটস্পট বা তপ্তবিন্দু। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেন। বারবার এবং ক্রম পর্যায়ে কোনো অঞ্চল থেকে রেগুলিত অপসারিত হয়ে যে সমতল ক্ষেত্র তৈরি করে তাকে কি বলে? প্যানপ্লেন, পেনিপ্লেন, পেডিপ্লেন, ইচ প্লেন? যখন বারবার বা ক্রম পর্যায়ে কোনো একটা অঞ্চল থেকে রেগুলিত অপসারিত হয়ে যে সমতল ক্ষেত্র গঠন করে তাকে ইচ প্লেন বলে। নেক্সট মন্তব্য 1 এবং মন্তব্য 2। ব্লু হোল দিয়ে সমুদ্রের তরঙ্গের জল প্রবল শব্দ ফোয়ারার মতো বেরিয়ে আসে, ঠিক? এবং ব্লু হোল সেটা হচ্ছে, ব্লু হোলকে স্বাভাবিক চিমনি বলা হয়ে থাকে। এক্ষেত্রে দুটোই সঠিক, তাই অপশন এ অর্থাৎ মন্তব্য 1 এবং 2 দুটোই সঠিক রয়েছে। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর কোয়েশ্চেন। শিলাস্তরে চাপমুক্তজনিত কারণে সিটিং প্রক্রিয়ায় পাতলা স্তরের আকারে শিলা ভেঙে যাবার পরিবর্তে বিস্ফোরণ সহ শিলাস্তর টুকরো টুকরো হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অপশনে সিটিং, বি হচ্ছে স্লেকিং, সি হচ্ছে স্প্যালিং, ডি হচ্ছে শিলাখণ্ডীকরণ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শিলার চাপ মুক্তজনিত কারণে সিটিং প্রক্রিয়ার পাতলা স্তরের আকারে শিলা ভেঙে যাবার পরিবর্তে, অর্থাৎ কি বলা হচ্ছে যে চাপ মুক্তজনিত কারণে কি হয়? সিটিং হয়ে থাকে, এবং এটার পরিবর্তে যখন বিস্ফোরণ সহ শিলাস্তর টুকরো টুকরো হয় তখন তাকে স্প্যালিং বলে। যখন চাপ মুক্তির জনিত কারণের জন্য কি হচ্ছে? শিলাস্তর পাতলা পাতলা আকারে শিলা ভেঙে যায়, এটাকে সিটিং বলে, এবং এটার পরিবর্তে যখন বিস্ফোরণ আকারে বড় সহ শিলাস্তর টুকরো টুকরো হয় বিস্ফোরণ হয়ে, তখন সেটাকে স্প্যালিং বলে। নেক্সট হচ্ছে 8 নম্বরের কোয়েশ্চেন। কতগুলি গ্রাবরেখা একে অপরের উপরে সঞ্চিত হলে তাই কি বলে? রোজেন গ্রাবরেখা, স্তরায়িত গ্রাবরেখা, গ্রাবরেখা মঞ্চ নাকি হিমবদ্ধ গ্রাবরেখা? এটাকে বলা হয় রোজেন গ্রাবরেখা। একটা গ্রাবরেখা অপর একে কতগুলি গ্রাবরেখা যখন একে অপরের উপরে সঞ্চিত হয় তখন তাকে রোজেন বলে। নেক্সট হচ্ছে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট বালুকা রাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত থাকলে তাকে কি বলে? বালু রাশি, বালির পাত, বালির তরঙ্গ নাকি লোয়েস? একে বলা হয়ে থাকে বালির পাত। অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যান্ত্রিক আবহবিকারের জন্য সৃষ্ট যখন বালুকা রাশি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সঞ্চিত হয় তখন তাকে বালির পাত বলে। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর, যেখানে বলছে এর মধ্যে কোন মৃত্তিকা জেলিসল বর্গের অন্তর্গত মৃত্তিকা? তুন্দ্রা মৃত্তিকা, বগ ও পিট মৃত্তিকা, চার্নজ মৃত্তিকা নাকি রেড ক্লে মৃত্তিকা? এর মধ্যে যেটা জেলিসলস মৃত্তিকার অন্তর্গত সেটা হচ্ছে তুন্দ্রা মৃত্তিকা। নেক্সট কোয়েশ্চেন 11 নাম্বার। মৃত্তিকার রন্ধ্র পরিসর বাড়ানোর মুখ্য কারণ কি? সূক্ষ্ম গ্রথন যুক্ত মৃত্তিকা জৈব পদার্থের প্রাধান্য, মৃত্তিকা উপযুক্ত কর্ষণ করা, সবগুলি প্রযোজ্য। অবশ্যই মৃত্তিকাতে জৈব পদার্থের প্রাধান্য বা এর রন্ধ্র পরিসর বাড়ানোর মুখ্য কারণ হচ্ছে মৃত্তিকার জৈব পদার্থের বা মৃত্তিকা উর্বরতা বৃদ্ধি করা। নেক্সট কোয়েশ্চেন। স্বাভাবিকভাবে মৃত্তিকা যে পরিমাণ জল ধরে রাখে তাকে কি বলে? ক্ষেত্র ক্ষমতা, জল ধারণ ক্ষমতা, আর্দ্র তুল্যাঙ্ক নাকি জলাকর্ষণ গুণাঙ্ক? একে আর্দ্র তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। যে মৃত্তিকা যে পরিমাণ জল ধরে রাখতে পারে তাকে স্বাভাবিকভাবে আর্দ্র তুল্যাঙ্ক বলে। তারপর হচ্ছে
প্রোভান্ডাল অঞ্চল হচ্ছে প্রোভান্ডাল অঞ্চল। অপশন হচ্ছে গভীর জলাশয়ের যেখানে আলো পৌঁছায় না, যেখানে সক্রিয়ভাবে আলো পৌঁছায়, যেখানে সম্পূর্ণ আলোকমুক্ত অগভীর অঞ্চল। এক্ষেত্রে হচ্ছে গভীর জলাশয় যেখানে আলো পৌঁছায় না তাকে প্রোভান্ডাল অঞ্চল বলা হয়ে থাকে। প্রোভান্ডাল অঞ্চল, অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO, এটা হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এর মতানুসারে জলবায়ু নির্ধারণ করবার জন্য প্রামাণ্য সময় কত? অর্থাৎ একটা অঞ্চলের জলবায়ু সেটা কত বছর অন্তর অন্তর সেটাকে 31 বছরের জলবায়ুর ওপর পর্যবেক্ষণ করে সেই অঞ্চলের জলবায়ুকে নির্ধারণ করা হয়। সেই অঞ্চলের জলবায়ু কী প্রকৃতির হয়ে থাকে? অপশনের বছর 30 বছর, 31 বছর, 33 বছর নাকি 35 বছর? সঠিক উত্তর হচ্ছে 31 বছর। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর, এর মধ্যে কোনটি সবুজ বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত? অর্থাৎ সবুজ বিপ্লবের সাথে সরাসরি যুক্ত। অপশনেতে যান্ত্রিক বিপ্লব বলা হয় না, এটা যন্ত্রের সাথে অবশ্যই যুক্ত ছিল, কিন্তু যান্ত্রিক বিপ্লব বলা যায় না। মৃত্তিকার ক্ষয়, লবণতা বৃদ্ধি পায়, এটাও নয়, সবুজ বিপ্লবের সরাসরি যুক্ত নয়। কিন্তু গম ছিল মুখ্য ফসল, এটাও ঠিক। গম, ধান এইরকম প্রায় 24টি 22 থেকে 24টি ফসল কিন্তু এর আওতায় ছিল। উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হয়েছে, কিন্তু মুখ্যত লাভ করেছিল সবথেকে বেশি যে ফসলটি গুরুত্বপূর্ণ ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রথমে গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হয়েছিল পাঞ্জাব হরিয়ানা প্রদেশে, সেটা হচ্ছে আমাদের গম। কিন্তু ধানও পরবর্তীকালে একসাথে গম এবং ধানের অভূতপূর্ব উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এই সবুজ বিপ্লবের ফলে। কিন্তু এখানে বলা রয়েছে কোয়েশ্চেনটা সবুজ বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত, সেটা হচ্ছে সরাসরি যুক্ত ঘটানো হয়েছিল 1960-এর দশকে বা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরবর্তী সময়ে বা শেষের দিকে ভারতের কৃষির আধুনিকীকরণের চূড়ান্ত পর্যায়ে যায় এটা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে নিম্নলিখিত কোন ধারণা র্যাভেনস্টাইন তত্ত্বের জন্য উপযুক্ত নয়? অপশনে হচ্ছে পরিবর্জন সর্বদা স্তরে স্তরে হয়, বি হচ্ছে প্রত্যেক পরিবর্জনের ঢেউয়ের পরিবর্তে বিপরীত ঢেউ বর্তমান, শহরের মানুষের মধ্যে পরিবর্জন বেশি দেখা যায়, প্রযুক্তির উন্নতির সঙ্গে পরিবর্জনের সম্পর্ক সমানুপাতিক। এখানে ধারণাটা কার বলছে? র্যাভেনস্টাইন তত্ত্ব, অর্থাৎ অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, যেখানে শহরের মানুষের মধ্যে পরিব্রাজন বেশি দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, আমরা পরবর্তী কোয়েশ্চেন যেটা যাব সেটা হচ্ছে মশাই উপজাতি। এই মশাই নামক যে উপজাতি সেটি কোন অঞ্চলে বসবাস করে? সাহারা মরুভূমি, আটাকামা মরুভূমি, গোবি মরুভূমি নাকি ট্রপিক্যাল আফ্রিকায়? সঠিক উত্তর হয়ে যাবে আফ্রিকা বা ট্রপিক্যাল আফ্রিকাতে মশাই নামক উপজাতিরা বসবাস করে থাকে। নেক্সট কোয়েশ্চেন 18 নম্বর কোয়েশ্চেন, কৃষিকাজে খাদ্য শৃঙ্খল বিপ্লব বা ফুড চেইন রিভলিউশন হিসাবে পরিচিত জৈব বিপ্লব, রূপালী বিপ্লব, রামধনু বিপ্লব নাকি বর্ণময় বিপ্লব? অর্থাৎ কৃষিকাজের খাদ্য শৃঙ্খল বিপ্লব, ফুড চেইন রিভলিউশন যুক্ত হচ্ছে রামধনু, রেইনবো রেভলিউশন। নেক্সট হচ্ছে ট্রানজিট, থিওডোলাইট, ব্যারোমিটার, প্লেনিমিটার, সেক্সট্যান্ট ইত্যাদি যন্ত্রে যে প্রকার স্কেল ব্যবহার করা হয়? রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল নাকি আরএফ স্কেল? মনে রাখতে হবে ট্রানজিট, থিওডোলাইট, ব্যারোমিটার, প্লেনিমিটার, সেক্সট্যান্ট এই যন্ত্রগুলিতে ব্যবহার করা হয় ভার্নিয়ার স্কেল। নেক্সট কোয়েশ্চেন আমরা 20 নাম্বার কোয়েশ্চেনে চলে যাব, যেখানে 20 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে দেখে নেব, যেখানে যে গ্রামীণ এবং শহর এলাকার নারী পুরুষের জনসংখ্যা দেখবার জন্য আদর্শ পিরামিড চিত্র হলো যৌগিক পিরামিড চিত্র, উপস্থাপিত পিরামিড চিত্র, তুলনামূলক পিরামিড চিত্র না সবগুলোই প্রযোজ্য? এক্ষেত্রে হয়ে যাবে গ্রাম এবং শহরের মধ্যে যে নারী পুরুষের যে দেখানো হয় সেটা হচ্ছে আমাদের উপরিস্থাপিত পিরামিড চিত্র। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে বার গ্রাফ বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে পরবর্তী যেটা সেটা হচ্ছে ব্যাবিলন নির্মিত নমন, আচ্ছা ব্যাবিলন নির্মিত নমন, এই নমন যেটা সেটা সেই যন্ত্রকে প্রথম ব্যবহার করেন কে? প্রথম ব্যবহার করেন হেরোডোটাস, থ্যালাস, হোমার নাকি অ্যানাক্সিমিন্ডার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানাক্সিমিন্ডার হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নমন এই যন্ত্রটিকে প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট হচ্ছে পানামা খাল খনন করার পরামর্শ দিয়েছিলেন কে? কান্ট, হামবোল্ট, কার্লরিটার নাকি ইসি স্পেস স্যাম্পল? সঠিক উত্তর হয়ে যাবে হামবোল্ট, অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 23 নম্বর কোয়েশ্চেন, সম্ভাবনাবাদ আমাদের যে পার্থিক কোন সৃষ্টিতে সাহায্য করে? সম্ভাবনাবাদ আমাদের কোন পার্থিব, আচ্ছা এখানে পার্থিক কোন সৃষ্টিতে সাহায্য করে? প্রকৃতি যে সর্বশক্তিমান ও নিয়ন্ত্রক, এটা সম্ভাবনাবাদ এর একটি প্রতীক,
নাকি প্রকৃতি কর্তৃক মেনে না নিতে, নাকি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে? অবভিয়াসলি হচ্ছে প্রকৃতি হচ্ছে সর্বশক্তিমান এবং নিয়ন্ত্রক, এটাই সম্ভাবনাবাদ আমাদের পার্থিক সৃষ্টিতে সাহায্য করে থাকে বা প্রতীক হিসাবে সাহায্য করে থাকে। 24 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বঙ্গোপসাগরের মানচিত্রে প্রথম কে প্রকাশ করেন? বঙ্গোপসাগর যে মানচিত্র সেটা প্রথম কে প্রকাশ করেছিলেন? হ্যাকাটিয়াস, স্পিকার, ম্যাগেলান নাকি টলেমি? সঠিক উত্তর হয়ে যাবে টলেমি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 25 নম্বর কোয়েশ্চেন। ভারতের ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 অর্থাৎ ন্যাশনাল যে জল পরিবহন যে ওয়ে আছে সেই ট্যুর, সেটা কোন নদীর ওপর অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, ব্রহ্মপুত্র নাকি বরাক, আর যেটা বরাক নদী বা বরাকার নদী, এটা হয়ে যাবে আমাদের ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম জল পরিবহন, সবথেকে বেশি জল পরিবাহিত নদী। ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে যেটা রয়েছে ডেল্টা। এছাড়াও আমাদের এই ব্রহ্মপুত্র নদীটি সাংপো আর এখানে যেটা হচ্ছে তিব্বতে নামে পরিচিত, যার অর্থ হচ্ছে পিউরিফায়ার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অস্ট্রেলিয়ার মেষ খামারগুলিকে কী বলা হয়? জ্যাকারু, প্যাডক, শিপ স্টেশন, শিপ ইয়ার্ড, এগুলাকে শিপ স্টেশন বলা হয় থাকে অস্ট্রেলিয়ার মেষ খামারগুলিকে। নেক্সট হচ্ছে বনভূমি অঞ্চলে বনভূমির মধ্যে পর্যটকদের থাকবার আবাসস্থলকে বলা হয় থাকে লগহাট, লাম্বারম্যান, লাম্বারজ্যাক নাকি কটেজ? এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে বনভূমি অঞ্চলে বনভূমির মধ্যে পর্যটকদের থাকার যে আবাসস্থল সেগুলি লগহাট নামে পরিচিত। পরবর্তী 28 নম্বর কোয়েশ্চেন। শিবালিক হিমালয় অঞ্চলে টার্সিয়ারি যুগের সৃষ্ট নদীগুলিকে বলা হয়ে থাকে শিবালিক, ইন্দো ব্রহ্ম নদী, অনুগামী নদী এবং হিমপ্রবাহী নদী। আমাদের যে পর্বত শ্রেণী রয়েছে তার মধ্যে একেবারে নিচে যে রেঞ্জ পড়ে হিমালয়ের সেটা হচ্ছে শিবালিক। এটা এই অঞ্চলে বা টার্সিয়ারি অঞ্চলে সৃষ্ট হিমালয়ের অঞ্চলে টার্সিয়ারি যুগে সৃষ্ট যে সমস্ত নদীগুলিকে সেগুলো হচ্ছে ইন্দো ব্রহ্ম নদী। নেক্সট কয়লা থেকে কার্বনাইজেশন পদ্ধতিতে আলকাতরা কোল গ্যাস তৈরি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 900 থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। নিম্নলিখিত কোন প্রকার শিল্প বাজার এলাকায় স্থাপন করা আদর্শ? বাজার এলাকায় স্থাপন করা আদর্শ সেটা হচ্ছে বিশাল আকারযুক্ত কিন্তু কম দামি শিল্প, ভারী শিল্প না এমন শিল্প, তৈল শোধনাগার, ধাতুমল শিল্প। কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বিশাল আকারযুক্ত কিন্তু কম দামি শিল্প। নেক্সট হচ্ছে সুস্থায়ী ভোগের ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, যেটা সেটা নয় বলেছে এখানে, যেটা নয় সুস্থায়ী ভোগের ধারণার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সুস্থায়ী ধারণার সাথে ভোগের সাথে সুস্থায়ী ভোগের ধারণার সাথে সম্পর্কযুক্ত নয়, অর্থাৎ যথার্থ এবং প্রয়োজনীয় দ্রব্য ব্যবহার অবশ্যই এর সাথে যুক্ত, মিতব্যয়িতা সেক্ষেত্রেও কম খরচ যেটা সেই ব্যাপারটা রয়েছে সুস্থায়ী ভোগের ক্ষেত্রে, এবং সুস্থায়ী কৃষি প্রবর্তনও ঠিক রয়েছে। তাহলে যেটা নয় সেটা হচ্ছে শিল্প সমাবেশ ঘটানো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কাজে নিরুৎসাহিত কর্মীরা চক্রাকারে বেকার হিসেবে পরিচিত। তারপর হচ্ছে কাঠামোগতভাবে বেকার, প্রথাগত বেকার, নিরুৎসাহিত কর্মীরা, আচ্ছা, তারা নিরুৎসাহিত কর্মীরা চক্রাকারে বেকার হিসেবে পরিচিত হন। কাঠামোগতভাবে বেকার হতে পারেন, প্রথাগত বেকার হতে পারেন, কিন্তু শ্রমশক্তির অংশ হিসেবে বিবেচিত হয় না। অবশ্যই তারাও শ্রমশক্তির অংশ হিসেবে বিবেচিত হয়, কিন্তু কেন হয় না? অবশ্যই হয়। তাই অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। তাই কাজে নিরুৎসাহিত কর্মী মারা মানেই হচ্ছে শ্রমশক্তির অংশ হিসাবে তারা বিবেচিত হবে না। নেক্সট হচ্ছে নিচের কোন দেশগুলিতে আপেক্ষিক দারিদ্রতার প্রকোপ বেশি? উন্নত দেশ, অনুন্নত দেশ, সামাজিক দেশ নাকি পুঁজিবাদী দেশ? ওইখানে যেখানে রিলেটিভ পভার্টির কথা বলছে, যখন দারিদ্রতার কথা বলবে বা দরিদ্রতার প্রকোপ বেশি বলবে সেক্ষেত্রে উন্নত ডেভেলপিং কান্ট্রিজগুলো অবশ্যই দারিদ্র রয়েছে, কিন্তু এখানে রিলেটিভ দারিদ্রতার কথা বলছে, তাই ক্যাপিটালিস্ট ইকোনমি যে সমস্ত দেশ রয়েছে সেখানে হচ্ছে আপেক্ষিক দারিদ্রতার প্রকোপটা বেশি, অর্থাৎ ধনী লোকের তুলনায় যেটা গরিব লোকের সংখ্যাটা তুলনামূলকভাবে বেশি, সেটাই হচ্ছে পুঁজিবাদী দেশসমূহে দেখা যায়। অটো ইকোলজি বা বাস্তুবিদ্যা যে নামে পরিচিত, অপশন এতে বলছে সম্প্রদায় বাস্তুবিদ্যা, প্রজাতি বাস্তুবিদ্যা, স্থানীয় বাস্তুবিদ্যা নাকি আঞ্চলিক বাস্তুবিদ্যা? অটো ইকোলজি বা স্ববাস্তুবিদ্যা কথাটির অর্থ হচ্ছে প্রজাতি, কোন একটা নির্দিষ্ট প্রজাতির যে বাস্তুবিদ্যা তাকে বলা হয় অটো ইকোলজি বা স্ববাস্তুবিদ্যা, প্রজাতি বাস্তুবিদ্যা। 35 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। রাজনৈতিক কারণ, দাঙ্গা, ধর্মীয় বিদ্বেষ ইত্যাদি কারণে নিজ দেশ থেকে অন্য দেশে বা এটা অন্তর্দেশ নিজ দেশে
থেকে অন্তর্দেশে গমন করলে তাকে কি বলা হয়? যখন এটা যেটা উত্তর হয়ে যাবে বাধ্য পরিব্রাজন, অবৈধ পরিব্রাজন, উদ্বাস্তু নাকি সবগুলি প্রযোজ্য? এটাকেই বলা হয় উদ্বাস্তু। অর্থাৎ যখন এক স্থান থেকে অন্য স্থানে যখন মানুষ দাঙ্গা বা কোনো রকম রাজনৈতিক কারণ বা হানাহানি বা বিদ্বেষ ইত্যাদি কারণে যখন নিজ দেশ থেকে অন্তর্দেশ গমন করে তখন তাকে বলা হয় যেটা উদ্বাস্তু। সমীক্ষা ক্ষেত্র থেকে রাশি তথ্য হিসাবে বিবেচিত উপস্থিত সমস্ত ব্যক্তি, বস্তু বা পদের সমষ্টিকে কি বলে? তথ্যমালা, সমগ্রক, চলক নাকি পরিসংখ্যান? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সমগ্রক বলা হয়। অপশন বি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপের জন্য উপযুক্ত নয় কোনটা? পৃথিবী একটি গোলাকার মানচিত্রের ক্ষেত্রমান বজায় থাকে। তারপরে কি বলছে? বিতে মানচিত্রের আকার সঠিক থাকে, অবশ্যই উপযুক্ত। যে কোনো বিদ্যুতের রেডিয়াল স্কেল এবং ট্রানজিশনাল স্কেলের মান সমান থাকে, এটাও ঠিক। অর্থাৎ বি এবং সি তো ঠিক রয়েছে। এক্ষেত্রে সঠিক পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপের যেটা সঙ্গে উপযুক্ত, কিন্তু উপযুক্ত নয় হচ্ছে পৃথিবীর একটি গোলার্ধের মানচিত্রের ক্ষেত্রমান বজায় থাকে না। নেক্সট হয়ে যাবে আমরা মানচিত্র 63F/10। এটি পূর্ব পাশের মানচিত্রের নম্বর কত হবে? এর পূর্ব পাশের মানচিত্রের নম্বর হবে 63F/14। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব বনবাসী ও বনকর্মীদের মিলিত উদ্যোগে বন সংরক্ষণকে কি বলা হয়? যখন বনবাসী এবং বনকর্মীদের মিলিত উদ্যোগে অর্থাৎ বনে বসবাস করে এবং সরকারি কর্মীদের মিলিত উদ্যোগে বন সংরক্ষণকে বলা হয়ে থাকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে ওঠে বনবাসী এবং বনকর্মীদের মিলিত, অর্থাৎ সরকারি এবং বেসরকারি যে জনজাতি বনে বসবাসকারী জনজাতি এবং সরকারি বন দপ্তরের সরকারি কর্মচারী বা বন সরকারের উদ্যোগে যে উদ্যোগ বন সংরক্ষণকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে প্রজনন হার নির্ধারণ করা হয় প্রতি বছর জনসংখ্যা সাপেক্ষে প্রজনন বয়সের প্রতি হার স্ত্রীর উপর ভিত্তি করে নাকি প্রতি হাজার নারীর উপর ভিত্তি করে নাকি প্রতি 1030 থেকে 40 বছর বয়সী নারী সংখ্যা সাপেক্ষে? প্রজননের হার নির্ণয় করা হয় প্রজনন বয়সের প্রতি হাজার স্ত্রীর উপর ভিত্তি করে। প্রতি হাজার পুরুষ প্রতি যেমন নারীর সংখ্যা গণনা করা হয় বা জনসংখ্যার ঘনত্ব নির্ধারণ করা হয়, সে ঠিক একইভাবে প্রজনন হার নির্ধারণ করা হয় প্রতি 1000 স্ত্রীর উপর ভিত্তি করে। প্রজনন বয়সের প্রতি 1000 স্ত্রীর উপর ভিত্তি করে প্রজনন হারকে নির্ণয় করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 41st নম্বর কোয়েশ্চেন, যেখানে নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলের স্থায়ী গ্যাস নয়? স্থায়ী গ্যাস নয় বলেছে। আমাদের বায়ুমণ্ডলের স্থায়ী গ্যাসগুলো রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, এগুলি রয়েছে হাইড্রোজেন, তারপরে এগুলি হচ্ছে স্থায়ী গ্যাস। এছাড়া আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, নিয়ন এইগুলি হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এবং যে গ্যাসগুলি এখানে বলেছে যে বায়ুমণ্ডলের স্থায়ী গ্যাস নয়, যেমন হচ্ছে ওজোন, এক্ষেত্রে অপশন হচ্ছে ওজোন হয়ে যাবে সঠিক উত্তর। এছাড়াও আমাদের বায়ুমণ্ডলে অনুপস্থিত থাকে রেডন, এই গ্যাস অনুপস্থিত থাকে। এবং বায়ুমণ্ডলে সবথেকে বেশি মাত্রায় থাকে আমাদের স্বাভাবিক গ্যাসগুলির মধ্যে নাইট্রোজেন প্রায় 78%, এবং বায়ুমণ্ডলে অক্সিজেন থাকে প্রায় 21% বা 20.94%। আর্গন থাকে 0.09%, যেটা বায়ুমণ্ডলে সব থেকে নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে বেশি মাত্রায় থাকে। নেক্সট হচ্ছে 42 নম্বর কোয়েশ্চেন, তাপজনিত প্রতিভ ঘূর্ণাবাতের সৃষ্টি হয় ঊর্ধ্ববায়ু অঞ্চলে, মেরু সংলগ্ন আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের নাকি সমুদ্রপৃষ্ঠ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে? এখানে বলছে তাপজনিত প্রতিভ ঘূর্ণাবাত, অর্থাৎ ঘূর্ণাবাতের কথা বলেনি, শুধুমাত্র তাপজনিত, অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্র পৃষ্ঠে। তাপজনিত প্রতিভ ঘূর্ণাবাতের সৃষ্টি হয় সমুদ্র পৃষ্ঠে। নেক্সট, যে হ্রদে প্রচুর অনুখাদ্য আছে কিন্তু অক্সিজেনের অভাব আছে তাকে কি বলা হয়? মেসোট্রফিক হ্রদ, ইউট্রফিক হ্রদ, অলিগোট্রফিক হ্রদ নাকি মইডোট্রফিক হ্রদ? যে হ্রদে প্রচুর অনুখাদ্য উপস্থিত থাকে তাকে ইউট্রফিক হ্রদ বলে। নেক্সট 44 নম্বর কোয়েশ্চেন, আকাশে এর ললাট বলা হয়ে থাকে কাকে? গডউইন অস্টিন বা K2? যেমন K2 আছে, K3, K4, K5 এগুলি রয়েছে, তেমনি তার মধ্যে সব থেকে উচ্চতম হচ্ছে গডউইন অস্টিন, যেটা অবিতর্কিতভাবে পাকিস্তানের বর্তমানে পাকিস্তান অকুপাইড বা গিলগিস্তান প্রদেশ রয়েছে, যেটা কিন্তু আমাদের ভারতের মধ্যেও ধরা হয়ে থাকে গডউইন অস্টিনকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং অবিতর্কিতভাবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় আমাদের সিকিমের রয়েছে, যেটা সিকিম হিমালয় রেঞ্জের মধ্যে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখানে বলছে আকাশের ললাট মানে সবচেয়ে উচ্চতম যেটা, সেটা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট হয়ে যাবে নেপালে, যেটা 8848.52 যেটা রয়েছে মিটার উচ্চতা।
নেক্সট হয়ে যাবে কোন বাগিচা কৃষির ক্ষেত্রে নিও প্লান্টেশন পদ্ধতি খুবই কার্যকরী? চা, কফি, রাবার নাকি সবকটি? নিও প্লান্টেশন এই কথাটি যুক্ত যেটা সেটা হচ্ছে রাবার উৎপাদনের জন্য, এবং রাবার উৎপাদনে ভারতের মধ্যে কেরালা প্রথম। কফি উৎপাদনে যেটা সেটা হচ্ছে কর্ণাটক ফার্স্ট, চা উৎপাদনে আসাম, এবং মানে জগৎ বিখ্যাত বা উন্নত মানের চা উৎপাদন করে থাকে দার্জিলিং, এবং চা গবেষণাগার রয়েছে আসামের জোরহাট। টি বোর্ড রয়েছে কলকাতাতে, এবং সবথেকে বেশি চা রপ্তানি করা হয় কলকাতা বন্দর থেকে। কফি গবেষণাগার রয়েছে চিকমাগালুর, এবং যেটা রয়েছে আমাদের কফি বোর্ড রয়েছে বেঙ্গালুরুতে, এবং একই সাথে অ্যারাবিকা কফি ভারতের সবথেকে বেশি উৎপাদিত হয়ে থাকে যেটা, এবং কফি সবথেকে বেশি যে বেঙ্গালুরু যে পোর্ট রয়েছে সেখান থেকে কিন্তু সবথেকে বেশি কফি রপ্তানি করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে কফি উৎপাদন পৃথিবীর মধ্যে ব্রাজিল ফার্স্ট, চা উৎপাদন পৃথিবীর মধ্যে চায়না ফার্স্ট। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস ধ্বংস হবার পরিমাণ বেশি যে ঋতুতে? অপশন এ হচ্ছে বসন্তকাল, বি হচ্ছে শীতকাল, সি হচ্ছে বর্ষাকাল, ডি হচ্ছে গ্রীষ্মকাল। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে শীতকাল। শীতকালে সবথেকে ওজোন গ্যাস বেশি পরিমাণে কনজামশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে শ্রেণী বৈষম্য হলো জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ। এই বক্তব্যটি কার? ম্যালকাস, মার্কেল, গিনি নাকি ম্যাডলার? সঠিক উত্তর হয়ে যাবে মার্কালের। এই মন্তব্যটি হচ্ছে মার্কাল, বিজ্ঞানী মার্কাল। নেক্সট হচ্ছে অধিক অধিক সংখ্যক পৌর অর্থাৎ বয়স্ক এবং স্বল্প সংখ্যক মধ্যবয়সী বৈশিষ্ট্যযুক্ত জনগোষ্ঠীকে বলা হয়ে থাকে জরা প্রবণতা, জরা সূচক, জরা জীবন, জরা গঠন। এক্ষেত্রে হয়ে যাবে জরা প্রবণতা। অধিক সংখ্যক পৌর এবং ওল্ড এজ এবং স্বল্প সংখ্যক মিডল এজ এর বয়সীযুক্ত জনগোষ্ঠী যেখানে থাকে সেটা হচ্ছে জরা প্রবণতা। নেক্সট হচ্ছে আবিষ্কারক একদিকে রয়েছে আর অন্যদিকে হচ্ছে বিষয়াবলী বা ঘটনাবলী। লিন্ডম্যানের সাথে যুক্ত হচ্ছে 10% সূত্র, যেটা 10% সূত্র রয়েছে লিন্ডম্যান। তারপর হচ্ছে এডিথ স্ট্যান্সলে হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আর্নেস্ট হেকেল হচ্ছে ইকোলজির সাথে যুক্ত, এবং জোনাথন টার্ক হচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে জীবমণ্ডলের সাথে যুক্ত। আরেকবার লিন্ডম্যানের হচ্ছে 10% সূত্র, এজি ট্যান্সলে যেটা হচ্ছে বাস্তুতন্ত্র, আর্নেস্ট হেকেল যেটা বাস্তুবিদ্যা বা ইকোলজির সাথে যুক্ত, এবং জোনাথন টার্ক হচ্ছে সেটা হচ্ছে জীবমণ্ডল এর সাথে যুক্ত। নেক্সট আমরা দেখে নেব আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। পঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে প্রধান ক্রিয়াশীল শক্তি হলো কেন্দ্রাতিক বল, কেন্দ্রাভিমুখ বল অর্থাৎ সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল, আর হচ্ছে আমাদের অভিকর্ষণ, না কোনোটি নয়। পুঞ্জিত ক্ষয়ের সাথে এগুলির কোনোটি সম্পর্ক নেই, তাই অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে ক্লাসটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।